নির্বাচনকে আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা, পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন এবং এটাকে এমনভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করছেন যেখানে আসলে ভোট কারচুপি হচ্ছে। এই সরকারকে এই জন্যই বসানো হয়েছে যাতে তারা সংস্কারটা করে। তারা যদি আজকে সংস্কারের পক্ষে কথা না বলে, বরং সেটাই হচ্ছে এই জনগণের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের সাথে গাদ্দারি করা, সেই ম্যান্ডেটের সাথে আজকে প্রতারণা করা। যদি আমরা এবারও ব্যর্থ হই তাহলে আমাদের যে জুলাইতে আমাদের যেই শহীদরা ছিল তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে, যে আহতরা ছিল, আমাদের যে সংগ্রাম ছিল সেই সংগ্রাম ব্যর্থ হবে। যে আমরা কখনো আসলে লড়াইকে ব্যর্থ হতে দিব না, আমরা আমাদের জায়গায় সচেষ্ট থাকবো, সজাগ থাকবো। আচ্ছা, নির্বাচনের এখন পর্যন্ত যতটুকু পরিবেশ দেখা গেছে, নির্বাচনকে আসলে খুব বেশি শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এটা বলার উপায় খুব একটা বেশি নাই। আমরা আজকেও দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে একজন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে যখন আপিল করা হয়েছে তখন ওই প্রার্থীর সমর্থকরা ইসির সামনেই তাকে মারধর করে তাকে বের করে দিয়েছে এবং আমরা দেখেছি যে পুলিশ সেখানে নীরব ভূমিকায় দাঁড়িয়ে আছে। এর আগে আমরা দেখেছি যে যারা বিএনপির বাহিরে যারা, তাদের প্রার্থিতাগুলো বাতিল করা হয়েছে অনেক, মানে একটা পার্সেন্টেজ হিসাব করলে অনেক বেশি। এবং বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা আছে তাদের একটা বড় অংশ প্রার্থিতা বাতিল করা হয়েছে। কিন্তু বিএনপির যারা দলীয় মনোনয়নে যারা প্রার্থী হয়েছেন তাদের ক্ষেত্রে এই হারটা খুবই কম এবং অনেকের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও আমরা দেখেছি যে সিলেটে একই আসনে দুইজন প্রার্থীর ডুয়েল সিটিজেনশিপের অভিযোগ দেখিয়ে একজনেরটা বাতিল করা হয়েছে, আরেকজনকে বলা হয়েছে এমন একটি কম্প্রোমাইজিং জায়গায় যে যেহেতু আজকে বন্ধ এই জন্য আমরা এই ডিসিশনটা এখনও নেইনি। তো এই ধরনের পক্ষপাতিত্বমূলক যে সিদ্ধান্তগুলো যেগুলো আমরা ইসির কাছ থেকে দেখছি, এগুলো আসলে সুষ্ঠু নির্বাচনের যে সম্ভাবনা সেটাকে অনেক বেশি কমিয়ে দিচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট এবং বিএনপি যারা আছেন, তারা যে পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন এবং এটাকে এমনভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করছেন যেখানে আসলে ভোট কারচুপি হচ্ছে। আমরা যেটা দেখেছি যে ভোট আপনি যদি নিজের ব্যালটটা নিজে গ্রহণ না করেন আপনি আসলে ভোটটা দিতে পারেন না, কিংবা এখানে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনি ডিজিটালি জানাতে পারেন যে আপনি আসলে ভোটটা দিয়েছেন কিনা। তো এগুলো থাকার পরে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে নিজেদের দিকে নেওয়ার জন্য বা ম্যানিপুলেট করার জন্য বা প্রবাসী ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, যেখানে যেহেতু মানুষ পাবলিকলি তারা বলছে যে তারা কোন পার্টিকে ভোট দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এবং তাদের কাছে এটা নির্বাচনের আগেই এক ধরনের আমেজ তৈরি করছে, এই জিনিসটাকেই কেউ কেউ ভয় পাচ্ছে, যার কারণে তারা পোস্টাল ব্যালটকে বিতর্কিত করার চেষ্টা করছে। তো আমরা বলবো আমাদের যে জুলাইয়ের পর থেকে আমাদের একটা দীর্ঘ সময়ের দাবি ছিল যে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আমরা যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের কথা বলি সেটা তখনই করতে পারবো যখন আমরা এই সংস্থাগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে পারবো। এখন আমরা দেখতে পারি যে ইসি এবং অন্যান্য যে প্রশাসনগুলো আছে, প্রশাসনিক কর্মকর্তারা আছে, তাদের পক্ষপাতিত্বমূলক যে অবস্থান, তারা একটি দলকে ফেভার করার যেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এই প্রবণতার কারণে নির্বাচনটাই অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা এসে একটি দলের যে প্রধান কার্যালয়ে এসে তারা এখানে হাজিরা দিয়ে যাচ্ছে, সেজদা ঢুকে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে আরও বেশি শঙ্কা তৈরি করে নির্বাচনকে আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা। যদি ওই দলের প্রধানের কোনো একটা এজেন্সির সাথে, কোনো একটি প্রতিষ্ঠানের সাথে প্রধানের সাথে দেখা করতে হয়, তিনি নিজে যাবেন ওই প্রতিষ্ঠানে গিয়ে, একটা সাধারণ মানুষ যেভাবে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা করে আসে সেভাবে আসবে, অথবা একটা নির্দিষ্ট ডেকোরাম মেনটেন করে ওই প্রতিষ্ঠান সেখানে আসবে যদি নিরাপত্তার সংখ্যা থেকে থাকে। কিন্তু এগুলো কোনো কিছুই মেনটেন করা হচ্ছে না। তো আমাদের আশঙ্কার জায়গা যে নির্বাচনকালীন পরিস্থিতি যত ঘনীভূত হবে তত এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান হয়তো আরও বেশি স্পষ্ট হতে থাকবে, যেটা আমাদের জন্য অনেক বেশি আশঙ্কার। যেহেতু আমরা একটা লম্বা সময় পরে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মতো একটা জায়গায় আমরা যেতে পারছি, এবং এটা আমাদের জন্য, যদি আমরা এবারও ব্যর্থ হই তাহলে আমাদের যে জুলাইতে আমাদের যেই শহীদরা ছিল তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে, যে আহতরা ছিল, আমাদের যে সংগ্রাম ছিল সেই সংগ্রাম ব্যর্থ হবে, আমাদের লড়াই ব্যর্থ হবে। এবং আমি মনে করি যে আমরা কখনো আসলে লড়াইকে ব্যর্থ হতে দিব না, আমরা আমাদের জায়গায় সচেষ্ট থাকব, সজাগ থাকব, যাতে কোনোভাবেই এই ধরনের নতুন কোনো শক্তি মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, যারা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কয়রাত্ত করবে। এই সরকারের যদি আমি বলি, এই সরকারকে 3টা কারণে ম্যান্ডেট দেওয়া হয়েছে। তার প্রথমটা বিচার, দ্বিতীয়টা সংস্কার, এবং তৃতীয়টা নির্বাচন। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা সহ ট্রাইব্যুনালে কিছু বিচার অলরেডি রায়গুলো আমরা পেয়েছি, যদিও বিচারের এখনও কার্যকর হয়নি। আবার অনেক জায়গায় বিচারের জায়গাতেও এখন অনেকগুলো গ্যাপ আছে, যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তাদের জামিনে মুক্তি পাচ্ছে, বা অনেককেই কোনোভাবে গ্রেপ্তার বা মামলার আওতায় আনা হয়নি, এরকম অনেকগুলো সমস্যা আছে।
তো দ্বিতীয় যেটা হচ্ছে সংস্কার, সংস্কারের জায়গায় এই ম্যান্ডেটটা আসলে সরকারকে আমরাই দিয়েছি, জনগণই দিয়েছে যে সরকার এখানে সংস্কারটা করবে। এবং যখন আসলে এই সংস্কারের জায়গাটা এসেছে যে এখন সংস্কারটা হবে গণভোটের মাধ্যমে, অবশ্যই সরকার এই জায়গা থেকে, এখানে সরকার আসলে নিরপেক্ষ সাজা মানে হচ্ছে আপনাকে নিরপেক্ষ সাজাটাই এখানে সমস্যাজনক, বরং হচ্ছে আপনি যে সংস্কারের পক্ষে, এই সরকারকে এই জন্যই বসানো হয়েছে যাতে তারা সংস্কারটা করে। তারা যদি আজকে সংস্কারের পক্ষে কথা না বলে, বরং সেটাই হচ্ছে এই জনগণের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের সাথে গাদ্দারি করা, সেই ম্যান্ডেটের সাথে আজকে প্রতারণা করা। এখন দেখেন এই অভিযোগগুলো আজকে তুলতেছে কারা? এই অভিযোগগুলো তুলছে তারাই যারা আসলে সংস্কার চাচ্ছে না, যারা আজকে সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে, যারা আজকে বাধ্য হয়ে প্রেস ব্রিফিংয়ে হ্যাঁ ভোটের কথা বলছে কিন্তু ভিতরে তৃণমূল দিয়ে এখনও না ভোটের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে, যারা হচ্ছে এই সরকারকেই স্বীকার করে না, এই সংস্কারকেই স্বীকার করে না, তারাই কিন্তু এগুলো বলে যাচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে পতিত ফ্যাসিস্টরা তারা এখনও মানে বারবার এই প্রশ্নগুলো তুলছে যে না ভোটের পক্ষে ক্যাম্পেইন কেন কেন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। আপনি দেখবেন আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভ হয়েছে যে কেন সরকার এটার জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা করছে। এছাড়া গত 15-16 বছর যাদেরকে আমরা দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করতে, তারাও এখন বলছে যে কেন সরকার এখানে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। আমার কাছে একদম পরিষ্কার এই জায়গাটা যে সরকারকে আমরা এই জন্যই লেজিটিমেসি দিয়েছি, এই জন্যই লেজিটিমেসি পেয়েছে যে সে সংস্কারটা আসলে করবে। এখন যখন সংস্কারের এরকম সুযোগ এসেছে, জনগণকে এই সংস্কারের পক্ষে দাঁড় করানোটাই এই সরকারের দায়িত্ব। কারো যদি মনে হয় যে এই সংস্কারগুলোতে সমস্যা আছে, তাহলে সে না ভোটের ক্যাম্পেইন করতে পারে, এটা তার ব্যক্তি অধিকার। বাট সরকারকে এই জন্যই এখানে আনা হয়েছে যে সে সংস্কারটা করে, এই জন্যই তাকে হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনটা করতে হবে। আচ্ছা, এইখানে আসলে আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন পূর্বে একদম প্রকাশ্যে শরীফ ওসমান হাদী ভাইকে শহীদ করা হয়েছে গুলি করে। তো সেই জায়গা থেকে আমাদের একটা অবশ্যই আশঙ্কার জায়গা আছে যে তারেক রহমান উনি বাংলাদেশের ভবিষ্যৎ লিডার এবং বাংলাদেশের বর্তমান আসলে বিএনপির মতো একটি বড় দলের প্রধান জায়গায় আছেন। তো এখানে অবশ্যই তার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, এটাতে কোনো যদি বা কিন্তু নাই। এবং এই দায়িত্বটা রাষ্ট্রের, যে রাষ্ট্রেরই উচিত যে তারেক রহমানের নিরাপত্তাটা পুরোপুরিভাবে নিশ্চিত করা। একজন এই মুহূর্তে যারা হচ্ছে ইলেকশনে আসবে তাদের যারা প্রার্থী হবে তাদের প্রত্যেকের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আমরা চাই যাতে তার নিরাপত্তাটা নিশ্চিত করা হোক, কিন্তু সেটা যাতে জনমনের যে হচ্ছে জ্যাম বা হচ্ছে অন্যান্য তাদেরকে বিভ্রাট না পৌঁছিয়ে যাতে তার নিরাপত্তাটা নিশ্চিত করা হয়। আসলে দেখেন এটা তো কোনো আদর্শিক জোট না, এটা হচ্ছে একটা আসন সমঝোতা, যেখানে 10 দলীয় একটি জোট যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যায় তাহলে সেখানে এনসিপি অংশ নিয়েছে। তো এইখানে আসলে বাংলাদেশের বাস্তবতায় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের ইলেকশনটা আসলে সবসময় বাইনারি হয়ে যায় এবং এখানে আসলে তৃতীয় শক্তির উত্থানটা সবসময় অনেক বেশি কঠিন। তো আমরা আসলে চেয়েছিলাম এই বাইনারিটা ভাঙতে এবং এই জন্যই আসলে এনসিপি হিসেবে আত্মপ্রকাশ করা এবং এনসিপির রাজনীতিটা এখানে পরিষ্কার করা। বাট এই মুহূর্তের বাস্তবতায় এখানে আসলে আপনাকে দুটি পক্ষের কোনো একটি পক্ষ বেছে নিতে হয়। তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে বাংলাদেশকে নতুনভাবে সংস্কারের দিকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে নতুনভাবে রিবিল্ড করার জন্য। তো এই জায়গাতেই আমরা চেয়েছি, আমাদেরকে আসলে বাধ্য হয়েই অনেকটা যে আমাদেরকে একটা অপশান বেছে নিতে হয়েছে যে আমরা যে কোনো একটি জোটে যেতে পারবো। তো এই জায়গাতে আমরা হচ্ছে আমাদের যেটি প্রথম থেকেই বলেছি যে যদি নাসির উদ্দিন পাটোয়ারির ভাষায় বলতে হয় যে আমরা আজাদির জোটকে বেছে নিয়েছি এবং এই জোটের মাধ্যমে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের এনসিপিরও অবশ্যই এখানে একটি থাকবে যে এই জোটের মাধ্যমে যে বাংলাদেশের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে নতুন করে বাংলাদেশকে পরিবর্তনের, বাংলাদেশের স্ট্রাকচারাল চেঞ্জের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করা এবং বাংলাদেশকে পরিবর্তন করা। এছাড়া যদি এই জোট বিরোধী দলও হয় তাহলেও তাদের কাছে এই প্রত্যাশা থাকবে যে তারা যাতে স্টুডেন্ট সহ এই বিপ্লবের যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল সেগুলো যাতে সরকার থেকে আদায় করার জন্য পার্লামেন্টে কথা বলে, তারা যাতে সেগুলো আদায় করার জন্য সচেষ্ট থাকে, এই প্রত্যাশাটাই আমাদের কাছে থাকবে। এবং এই জোটটাকে আমি ইলেকশনের সময় হওয়া 8-10টা নির্বাচনী জোটের মতোই দেখি। এখানে আসলে এটাকে যে মানে বড় করে দেখার কিছু নাই। এখানে আসলে অডিয়েন্সের বা হচ্ছে যারা ভোটার তাদের অনেক পার্সপেক্টিভ থাকবে। অনেকেই মনে করেন যে আসলে যদি এনসিপি আলাদা যেত তাহলে হচ্ছে ভালো হতো, বাট বাংলাদেশের ভোটের বাস্তবতাটা আসলে ভিন্ন। এবং আমি মনে করি যে ইলেকশনের আগে যেটা আসলে মানুষের জনমনেই এক ধরনের বাইনারি তৈরি হয়ে যায়, যেমন আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছি যে একটা পক্ষকে জিতানোর জন্য, একটা পক্ষকে ঠেকানোর জন্য মানুষ ভোট দেয়। অর্থাৎ ভোটের সাইকোলজিটা হয়ে যায় এরকম যে অমুককে জিতাতে হবে, অমুককে ঠেকাতে হবে।
এই জন্য মানুষ হচ্ছে ধরেন ককে ভোট দিচ্ছে, আবার খকে ভোট দিচ্ছে এই জন্য যে ক এর উত্থানটা ঠেকাইতে হবে, ক উঠলে আমার এই সমস্যা হবে, এই জন্য আমি খকে ভোট দিতেছি। এখানে যে আসলে অন্য যে অপশানগুলো থাকে সে অপশানগুলো হয়ে যায় ওরে ভোট দিয়ে তো লাভ নেই, ও তো জিতবে না। এই ধরনের একটা সাইকোলজি মানুষের মধ্যে কাজ করে। তো এই বাস্তবতায় আসলে এনসিপিকে অনেকটা বাধ্য হয়েই এই বাইনারির মধ্যে আসতে হয়েছে, এবং আমরা আশা করব যে এনসিপি ভবিষ্যৎ যে দিনগুলোতে তারা নিজেরা একটা শক্তি হয়ে উঠবে, এবং এই নির্বাচনের পরপরই তারা নিজেদের সংগঠনের ব্যাপ্তিটাকে আরও বড় করার জন্য কাজ করে যাবে। আশা করব যে তারা যদি তাদের ব্যাপ্তিটা বড় করতে পারে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা এই বাইনারিটা ভেঙে আমরা হচ্ছে একটা তৃতীয় শক্তির উত্থানটা সত্যিকার অর্থে দেখতে পারবো, যেখানে মানুষ একটা গুড অল্টারনেটিভ হিসেবে ভোট দিবে, কাউকে ঠেকানোর জন্য বা অমুক যাতে জিততে না পারে এই জন্য হচ্ছে ভোট না দিবে।